একটা লাইট দিয়েছিল প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। বঙ্কিমচন্দ্রই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষা দ্বিতীয় বিভাগে প্রথম স্থান লাভ করেন। সে বছরই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম বিএ পরীক্ষার ব্যবস্থা হয়। 1859 সালে তিনি প্রথম বিভাগে বিএ পাস করেন। পাশাপাশি আইন অধ্যয়ন শেষ করে 1858 সালে তিনি যশোহরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে শুরু করেন তার চাকরি জীবন। 1891 সালের 14 সেপ্টেম্বর দীর্ঘ 33 বছরের চাকরি জীবন শেষ করে তিনি অবসর গ্রহণ করেন। বাংলার প্রথম সফল ঔপন্যাসিক ও অনন্য সাধারণ প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র ক্রমাগত তার বিস্ময়কর সৃষ্টি সম্ভার দিয়ে দেশবাসীকে মুগ্ধ করেছেন। সেই প্রেক্ষিতে এই বিশেষ প্রতিভাবান মানুষটি সাহিত্য সম্রাট উপাধি যথার্থ। বঙ্কিমচন্দ্রকে যে চরমপন্থী, আবার একটা অংশ অস্বীকার করতে রাজি নন যে তিনি চরমপন্থী ছিলেন না, কিন্তু আমি বলব যেমন মনীষীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা সক্রিয়ভাবে একটা ইন্টেলিজেন্সিয়া হিসেবে কাজ করেছে, বঙ্কিমচন্দ্র তাদের মধ্যে অন্যতম। তার সাহিত্য, তার গ্রন্থ, তার কবিতা, তার সাংবাদিকতা, তার বজ্র লেখনী, প্রতিটি অক্ষরে অক্ষরে, প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার জয়গান। এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত মাতাকে বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয়গান তিনি বেশি গাইতেন। আজকের দিনে আমাদের দল আমরাও বলি যে ভারত মাতা কি জয়। যে জিনিসটা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু হয়েছিল, যার শুভ সূচনা করেছিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ প্রত্যেকেই মুগ্ধ হয়েছিলেন বঙ্কিমচন্দ্রের লেখনীর মাধ্যমে বন্ধুরা। এবং বলতে দ্বিধা নেই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষকে মুক্ত করতে গিয়ে ওনারও একটা বিশেষ অবদান ছিল। এটা যে আকারে থাকুক না কেন, স্বাধীনতা আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছেন, জীবন বলিদান দিয়েছেন। আমরা অনেককে স্মরণ করি, অনেককে আবার স্মরণ করি না। কিন্তু এই ধরনের কর্মসূচি যদি আমরা পালন না করতাম, হয়তো একটা সময় আসতো যে আমাদের পরবর্তী প্রজন্ম বঙ্কিমচন্দ্রকে ভুলে যেতেন, রবীন্দ্রনাথকে ভুলে যেতেন, বিদ্যাসাগরকে ভুলে যেতেন, শরৎচন্দ্রকে ভুলে যেতেন, নজরুলকে ভুলে যেতেন। আমরা চাই একদিকে যেমন রবীন্দ্রনাথ থাকবে, অপরদিকে নজরুল থাকবে। আমরা চাই যেমন একদিকে শরৎচন্দ্র থাকবে, একদিকে বঙ্কিমচন্দ্র থাকবে। প্রত্যেকে মিলেমিশে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবাইকে সঙ্গে নিয়ে আমাকে বিশ্বগুরু হিসেবে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আইসিএ দপ্তরকে। এবং আমার সৌভাগ্য হয়েছিল যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন, তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। ব্যক্তির ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাইছি। তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে, তাদের জ্ঞানের পরিসরে
আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে। এই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। শুধু বঙ্কিমচন্দ্র নয়, কারণ বছরখানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম। প্রায় 1.5 বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, নজরুল বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচিগুলো আয়োজন করা হয়ে থাকে। কারণ আমাদের যারা উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন কোনো অবস্থাতে যে সমস্ত মনীষীরা আমাদের জন্য ভারতকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সে সমস্ত মনীষীদেরকে ভুলে না যান। কারণ এখানে বিভিন্ন বক্তারা তার বক্তব্যে বলেছে তাদের যে আমরা থাকবো ভারতবর্ষে, আমরা থাকবো ত্রিপুরা রাজ্যে, আমরা নিজেদেরকে বাঙালি বলব, কিন্তু বাঙালিদের বাঙালিয়ানা সেটা প্রকাশ করতে আমাদের মধ্যে একটা কার্পণ্যতা বোধ হয়। আমরা যখন ঘরে থাকবো, এমন অনেক অভিভাবকরা রয়েছেন, যেটা প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন, যে আমার ছেলে আমার মেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাটা বেশি পারে না। আমার ছেলে আমার মেয়ে আমেরিকাতে সে তো সেটেল, সে গ্রিন কার্ড পেয়ে গেছে, সে আর ভারতবর্ষে আসবে না, ত্রিপুরাতে তো আসার প্রশ্ন নেই। এই জিনিসটা এক্সপ্রেস করতে, প্রকাশ করতে সেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর বা আমাদের সরকার, আমরা মনে করি যে যত আমাদের মনীষীরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, যারা জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, যারা সমাজকে সচেতন করার জন্য, দেশাত্মবোধে মানুষকে সেখানে মোটিভেট করার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং হাসতে হাসতে জীবনে সেখানে জীবন বলিদান দিয়েছে, তাদেরকে স্মরণ করা দরকার। এবং আগামী দিনে আমাদের দেশের, আমাদের রাজ্যে যুব সমাজকে যদি আমরা তাদের সম্পর্কে ওয়াকিবহাল না করি, সমৃদ্ধশালী না করি, তবে আমাদের প্রজন্মকে আমরা অন্ধকারের কারাগারিতে সেখানে ঠেলে দেব। যদি আমরা মুছে দিই, এ ধরনের কর্মসূচি যদি আমরা আয়োজন না করি, তবে আমাদের ইতিহাসকে আমরা ভুলে যাব। একটা সময় আসবে যে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আমরা ভুলে যাব বন্ধুরা। তাই এই ধরনের কর্মসূচি আমরা পালন করি, আমাদের আইসিএ দপ্তর পালন করে থাকে। একটা সময় ছিল যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে কোনো রাজনৈতিক দলকে আমরা নিশানা করতে চাই না, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে সেখানে ভুলে যাওয়ার চক্রান্ত হয়েছিল, চেষ্টা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা। আজকে দেশের জনগণ তাদেরকে শিক্ষা দিয়েছে, জবাব দিয়েছে, এবং আমাদের রাজ্যে সরকার গঠিত হওয়ার পর 18 সালের পর এই ধরনের কর্মসূচি 2020 সাল থেকে আমরা এখানে পালন করা শুরু করেছি। আমি তাই তথ্য সংস্কৃতি দপ্তরকে এবং প্রত্যেক আধিকারিককে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করব। এবং আজকের এই অনুষ্ঠানে কে আরো সাফল্যমণ্ডিত করেছে, কারণ আমাদের উদ্দেশ্য কি? পরবর্তী প্রজন্মকে এনলাইটেন করা। যখন ছাত্রের একজন প্রতিনিধি হিসেবে নির্দ্বিধায়, অনর্গলভাবে, সুন্দরভাবে সে বাংলা ভাষা নিয়ে, সাহিত্য সম্রাটকে নিয়ে এখানে কথা বলে গেছে আমাদের বিপাশা চক্রবর্তী, তো স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ছাত্র থেকে বা ছাত্রী থেকে আমাদের আগামী প্রজন্ম, যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, তারা আরো ইন্সপিরেশন লাভ করবে, তারা আরো উদ্বুদ্ধ হবে, এবং আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম
সেটা সেফ হ্যান্ডস এর মধ্যে থাকবে। এটা আজকের এই কর্মসূচির আমাদের বিশেষ প্রাপ্তি বন্ধুরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতেন, কিন্তু উনি বিশেষ কাজে দিল্লিতে আছেন, তাই আমাকে বলা হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলার যে জ্ঞানের পরিধি থাকা প্রয়োজন, এখানে বিভিন্ন রিসোর্স পার্সনেরা বক্তব্য রেখেছেন, কিন্তু সেটা এখনো সম্পূর্ণ আমাদের মনে হয়। অনেক সময় প্রয়োজন, অনেক স্টাডির প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন। অরবিন্দ বলেছিলেন, ঋষি অরবিন্দ, যে বঙ্কিমচন্দ্র was a stylish poet, but later on he emerged as a national builder. একটা স্টাইলিশ কবি হিসেবে সে নিজেকে যাত্রাপথ শুরু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সে ন্যাশনাল বিল্ডার হিসেবে নিজের পরিচয় ঘটিয়েছে। কিভাবে? তার কর্মপন্থার মাধ্যমে, তার কর্মসূচির মাধ্যমে, তার কোয়ালিটির মাধ্যমে। একদিকে প্রশাসনে ছিল কালেক্টর হিসেবে, আবার লেখনীর মাধ্যমে বিভিন্ন সময় তার নিজের পরিচিতি ঘটিয়েছে। এই যে প্রতিভা, সেই প্রতিভা আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষে অনেক ছিল, কিন্তু তারা পারত প্রতিষ্ঠিত হতে, নিজের কেরিয়ার সম্পর্কে যদি তারা ভাবত সঠিকভাবে, কিন্তু তারা কখনো নিজের কেরিয়ার সম্পর্কে ভাবেনি। ভেবেছে দেশকে স্বাধীনতা করতে হবে। এবং বঙ্কিমচন্দ্র পরিষ্কার ভাষায় বলেছিলেন, is it desirable to die before accomplishing our goal? আমাদের যে কর্ম, আমাদের যে গোল, সেটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমাদের মৃত্যু বরণ করা বা মৃত্যু হওয়াটা কাঙ্ক্ষিত নয়। একটা জুনুন, একটা স্পৃহা, মনের মধ্যে একটা টেনাসিটি সবসময় কাজ করত যে দেশকে স্বাধীনতা এনে দিতে হবে। এবং আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী, চরমপন্থী অনেক গ্রুপ সেখানে আন্দোলনে কন্ট্রিবিউট করেছিল, তাদের ভূমিকা ছিল অপরিসীম। মহাত্মা গান্ধী নরমপন্থী আন্দোলনের সেখানে নেতৃত্ব দিয়েছিলেন, ফাদার অফ দ্য নেশন। চরমপন্থী একটা গ্রুপ ছিল যারা মহাত্মা গান্ধীর আদর্শকে, পলিসিকে বিরোধিতা করত, করে তারা তাদের মতো করে অ্যাগ্রেসিভ ভাবে স্বাধীনতা আন্দোলনে তারা যুক্ত হয়েছে।